রাজশাহীর কোন অঞ্চলের রেশম উৎপাদন কার্যক্রমে কোন ধরনের ব্যাংক নিয়োজিত? এটা হচ্ছে আঞ্চলিক ব্যাংক। মুদ্রাবাজার নিয়ন্ত্রণে বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা হলো 1-2 সরকারকে সহায়তা দেয়া, কেন্দ্রীয় সরকারের সাথে কাজ করা। এই দুইটা হচ্ছে মুদ্রাবাজার নিয়ন্ত্রণে বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা। সরকারের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য কোনটি? এটা হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা। যুগের পরিবর্তনের সাথে সাথে কোন ব্যবসায়ের আকার, আকৃতি, গঠন ও উদ্দেশ্য পরিবর্তন সাধিত হয়েছে? এটা হচ্ছে ব্যাংকিং ব্যবসায়ের। কোন ব্যবস্থাটি ব্যাংকিং ব্যবসায়ের আধুনিকতার ছোঁয়া এনে দিয়েছে? এটা হচ্ছে ইলেকট্রনিক ব্যাংকিং। কোন ধরনের ব্যাংকিং সেবা গ্রাহকের কাছে বর্তমানে অধিক আলোচ্য বিষয়? এটা হচ্ছে ইলেকট্রনিক ব্যাংকিং সেবা। বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে ব্যাংকিং সেবাকে যুগোপযোগী করার যুক্তিযুক্ত কারণ কোনটি? এটা হচ্ছে নতুন নতুন ইলেকট্রনিক ব্যাংকিং পণ্যের উদ্ভব। কিসের মাধ্যমে ব্যাংকিং সেবাকে যুগোপযোগী করার ক্ষেত্রে প্রয়োজন অনুসারে প্রস্তুত করা হচ্ছে? এটা হচ্ছে নতুন নতুন ব্যাংকিং পণ্য। এখানে একটা উদ্যোগ দেওয়া রয়েছে। সম্প্রতি আমাদের দেশের গ্রামে গঞ্জে মহিলা উদ্যোক্তাদের সুবিধার্থে ইকো ব্যাংকিং নামে একটি মহিলা ব্যাংকিং কার্যক্রম নতুনভাবে চালু করার কথা ভাবছেন। মহিলাদের জন্য বিশেষ এই ব্যাংকিং কার্যক্রম কোন ব্যাংকিং শ্রেণী বিভাগের অন্তর্গত? এটা হচ্ছে বিশেষ মক্কেল ভিত্তিক। মহিলাদের এই বিশেষায়িত ব্যাংক স্থাপনের মূল উদ্দেশ্য কি? এটা হচ্ছে মহিলাদের সঞ্চয়ে উৎসাহিত করা। ব্যাংক ব্যবসার অপরিহার্য নীতি কোনটি? এটা হচ্ছে মুনাফার নীতি। 13 নম্বর হচ্ছে প্রতিযোগিতামূলক বাজারে ব্যাংক নিজেকে প্রস্তুত করেছে 1-2-3 নতুন নতুন ব্যাংকিং পণ্যের মাধ্যমে, ব্যাংকিং সেবাকে যুগোপযোগী করার মাধ্যমে, ক্রেতার প্রয়োজন অনুসারে সেবা প্রস্তুত করে। এই তিনটাতে কী কারণে ব্যাংকের উদ্দেশ্য ভিন্ন হয়? বিভিন্ন গোত্রের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য ভিন্ন হয়। ব্যাংকের মালিক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য কয়টি? 4টি। তহবিলের বিনিয়োগ ও মুনাফা অর্জন ব্যাংকের কোন ধরনের উদ্দেশ্য? এটা হচ্ছে মালিক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রেক্ষাপটে। ব্যাংকের মালিক, অংশীদার ও শেয়ার হোল্ডারদের সঞ্চিত অর্থের সঠিক বিনিয়োগ করার ব্যাংকের কি? এটা হচ্ছে উদ্দেশ্য। তার মানে ব্যাংকের মালিক, অংশীদার ও শেয়ার হোল্ডারদের সঞ্চিত অর্থের সঠিক বিনিয়োগ করা এটা একটা ব্যাংকের উদ্দেশ্য। ব্যাংকের উদ্দেশ্য কোনটি? সঞ্চিত অর্থের সঠিক বিনিয়োগ। প্রতিটি বিনিয়োগের সাথে জড়িত থাকে কোনটি? সুযোগ ব্যয়। 20 নম্বর হচ্ছে যথাযথ ব্যাংকিং করে প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করতে পারলে কাদের সুনাম বৃদ্ধি পায়? মালিক পক্ষের। ব্যাংক বিভিন্ন খাতে কী করে? বিনিয়োগ করে। ব্যাংক বিভিন্ন খাতে অর্থ বিনিয়োগ করে নিচের কোনটি বৃদ্ধিতে সচেষ্ট হয়? দেশের উৎপাদন ও জাতীয় আয় বৃদ্ধিতে। ব্যাংক কীভাবে সামাজিক কর্মকাণ্ড অবদান রাখে? এটা হচ্ছে অর্জিত মুনাফার অংশ সমাজের উন্নয়নমূলক কাজে ব্যয় করে। অর্জিত মুনাফার একটি অংশ ব্যাংক নিচের কোন কাজে ব্যয় করে? সামাজিক উন্নয়নে ও সমাজ গঠনমূলক কাজে। নোট ও মুদ্রার প্রচলন করে কোন ব্যাংক? কেন্দ্রীয় ব্যাংক। চেক কখন বিনিময়ের মাধ্যমে হিসাবে ব্যবহৃত হয়? এটা হচ্ছে অ্যাকাউন্টে টাকা জমা থাকলে। বাণিজ্যিক ব্যাংক হিসেবে কিসের মাধ্যমে সরকারের মুদ্রা প্রচলনের কাজটি সহজ করে নেয়? এটি হচ্ছে ব্যাংক চেক। ব্যাংক কীভাবে মূলধন গঠন করে? বিভিন্ন সঞ্চয়কে আমানত হিসেবে সংগ্রহ করে। জনাব রিয়াজের রূপালী ব্যাংকে একটি সঞ্চয় হিসেবে 5 লাখ টাকা জমা আছে। তিনি যদি 60,000 টাকা দ্বারা একটি কম্পিউটার ক্রয় করেন, তাহলে তিনি তার অ্যাকাউন্টের মাধ্যমে কত টাকা পরিশোধ করবেন এবং কিভাবে করবেন? এটা হচ্ছে চেক দ্বারা। দেশের মূলধন গঠনে সাহায্য করা এবং সঞ্চয় উদ্বুদ্ধ করা কার প্রধান উদ্দেশ্য? এটা হচ্ছে ব্যাংকের প্রধান উদ্দেশ্য। ব্যাংক অগ্রাধিকারযুক্ত খাতে অর্থায়ন করে কি উন্নয়নে অংশগ্রহণ করে? অর্থনৈতিক উন্নয়নে। কোন ব্যাংক মুদ্রা বাজার নিয়ন্ত্রণ করে? এটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। দ্রব্যমূল্য বা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখার জন্য কি নিয়ন্ত্রণ রাখতে হয়? মুদ্রা বাজার। কেন্দ্রীয় ব্যাংকে মুদ্রাবাজারের নিয়ন্ত্রণের ক্ষেত্রে কোন ব্যাংক সাহায্য করে? এটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। সরকার ও রাষ্ট্রের পক্ষে ব্যাংক কোন উদ্দেশ্য পালন করে? এটা হচ্ছে 35 নম্বর।
কর্মসংস্থান সৃষ্টি। কীভাবে ব্যাংক বেকারত্ব দূরীকরণে সরকারকে সাহায্য করে? এটা হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি করে। কোন ধরনের ব্যবসাকে ব্যাংক অগ্রাধিকারভাবে অর্থায়ন করে? এটা হচ্ছে যারা অধিক হারে কর্মসংস্থান সৃষ্টি করে। গ্রাহকদের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় সংগ্রহ করে ব্যাংক কী সৃষ্টি করে? এটা হচ্ছে আমানত সৃষ্টি করে। কোনো আমানতের ক্ষেত্রে যখন প্রয়োজন টাকা তুলে ফেলা যায়, এটা হচ্ছে সঞ্চয় আমানতের ক্ষেত্রে যখনই প্রয়োজন তখনই টাকা তুলে নেওয়া যায়। তন্নির ব্যাংক হিসাব থেকে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্বে সে টাকা তোলার তেমন লাভ পেল না। তন্নির ব্যাংক হিসাব নিচের কোনটি? এটি হচ্ছে মেয়াদি হিসাব। কার অর্থ ও মূল্যবান সামগ্রী নিরাপত্তা প্রদান করা ব্যাংকের একটি উদ্দেশ্য? এটা হচ্ছে গ্রাহকের অর্থ ও মূল্যবান সামগ্রী কোথায় নিরাপদে রাখা হয়? ব্যাংকে। ব্যাংক যখন কোনো প্রকল্পে অর্থ লগ্নি করে তখন সে কী মূল্যায়ন করে? এটা হচ্ছে প্রকল্পের লাভজনকতা। ব্যাংকের কোন বিষয়টি প্রকল্পের লাভজনকতার ব্যাপারে ব্যাংক ঋণ আবেদনকারীর ধারণাকে শক্তিশালী করে? এটি হচ্ছে ব্যাংকের পেশাগত দক্ষতা। ব্যাংকের পেশাগত দক্ষতা প্রকল্পের লাভজনকতার ব্যাপারে আবেদনকারীর ধারণাকে কী করে? শক্তিশালী করে। ব্যাংক গ্রাহককে কী সংক্রান্ত পরামর্শ দেয়? এটা হচ্ছে অর্থ সংক্রান্ত। ব্যাংক মক্কেলের কী হিসেবে কাজ করে? ওসি হিসেবে। কোনটির মাধ্যমে গ্রাহকের নির্দেশ মোতাবেক অর্থ দেশ বিদেশে স্থানান্তর করা যায়? এটা হচ্ছে ব্যাংকিং সেবার। গ্রাহকের জীবনযাত্রার মনোন্নয়নে ব্যাংক কী করে? নতুন সেবা ও পণ্য সৃষ্টি করে। কোন মেশিনের সাহায্যে নগদ টাকা তোলা যায়? এটা হচ্ছে এটিএম মেশিনের মাধ্যমে নগদ টাকা তোলা যায়। বর্তমানে সারা দেশে বড় বড় শহরে কত ঘন্টা ব্যাংকিং সেবা চালু থাকে? 24 ঘন্টা। ব্যাংকের লক্ষ্য হলো, এখানে সঠিক উত্তর হচ্ছে 52 নম্বর 1-2। ব্যাংকের লক্ষ্য হচ্ছে মালিক অংশীদারদের ও শেয়ার হোল্ডারদের সঞ্চিত অর্থের সঠিক বিনিয়োগ করা, ব্যাংকের শেয়ার হোল্ডারদের কাঙ্ক্ষিত হারে মুনাফা প্রদান করা। এই দুইটা হচ্ছে ব্যাংকের লক্ষ্য। 53 নম্বর হচ্ছে ব্যাংক বিভিন্ন খাতে অর্থ বিনিয়োগ করে সচেষ্ট হয় 1-2 দেশীয় উৎপাদন বৃদ্ধিতে, জাতীয় আয় বৃদ্ধিতে। সরকার তথা কেন্দ্রীয় ব্যাংক দেশে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখার জন্য যেসব কাজ করে তা হলো 2-3 নোট ও মুদ্রা প্রচলন, মুদ্রাবাজার নিয়ন্ত্রণ। 55 নম্বর হচ্ছে ব্যাংকের পরামর্শের মাধ্যমে সরকারের পক্ষে সম্ভব হয় 1-2-3 স্থিতিশীল মুদ্রামান স্থির করা, স্বল্প মুদ্রাস্ফীতি নির্ধারণ করা, অর্থনৈতিক সমৃদ্ধি করা। গ্রাহকদের পক্ষে ব্যাংকের উদ্দেশ্যাবলী হচ্ছে 1-2-3 আমানত সৃষ্টি, প্রতিনিধিত্ব, অর্থ স্থানান্তর। সঞ্চয়ী আমানতের বৈশিষ্ট্য হলো 1-3 এর সুদ প্রায় 7%, যখন প্রয়োজন তখনই টাকা তোলা যায়। ঋণ প্রদানের পূর্বে ব্যাংকের যেসব বিষয়ে বিবেচনায় আনা উচিত? এটা হচ্ছে 2-3 প্রস্তাবিত প্রকল্পের উৎপাদনশীলতা এবং প্রস্তাবিত প্রকল্পের লাভজনকতা। ব্যাংক গ্রাহকদের পক্ষে প্রতিনিধি ও ওসি হিসেবে কাজ করে 1-2-3 ব্যবসায়িক চুক্তিতে অংশগ্রহণের মাধ্যমে, বিনিয়োগ বিলে স্বাক্ষর করার মাধ্যমে, বাসা ভাড়া সংগ্রহ করার মাধ্যমে। জনগণের জীবনযাত্রার মান বৃদ্ধি পেলে 2-3 ভোগের প্রবণতা বৃদ্ধি পায়, শিল্প ও ব্যবসায়ের উন্নয়ন ঘটে। ব্যাংকের প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য হলো 1-2 মুদ্রার সঞ্চালন বৃদ্ধি এবং সেবা প্রদান ও সম্পর্কের উন্নয়ন। 62 নম্বর দিকে আমরা 62 নম্বর কি? একটা উদ্যোগ দেওয়া রয়েছে। যমুনা ব্যাংক বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের অধীনে নতুন একটি ব্যাংক। এর জনগণের অলস অর্থ আমানত রাখে ও অধিক হার সুদের ঋণ দেয়। এটি সুনাম বৃদ্ধির মাধ্যমে স্থায়ীভাবে ব্যাংক ব্যবসায়ে টিকে থাকতে চায়। যমুনা ব্যাংকটির প্রধান উদ্দেশ্য কি? মুনাফা অর্জন করা। যমুনা ব্যাংকটির সুনাম বৃদ্ধিতে করণীয় হলো 1-2-3 নতুন শাখা প্রতিষ্ঠা, দক্ষতার উন্নয়ন, সর্বোচ্চ গ্রাহক সেবা প্রদান। এই তিনটাই। মিস্টার নাইম একজন পাট ব্যবসায়ী। দৈনন্দিন পাট বিক্রি করে যে লাভ হয় তার পুরোটা খরচ না করে তিনি কিছু টাকা জমা রাখেন। এখন ভাবছেন সঞ্চিত অর্থ নিরাপদে সংরক্ষণের কথা। নাইম কোন প্রতিষ্ঠানে অর্থ নিরাপদে সংরক্ষণ করতে পারেন? এটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংকে। মিস্টার নাইমের জন্য কোন ধরনের হিসাব প্রযোজ্য? এটা হচ্ছে সঞ্চয়ী হিসাব।
66 এবং 66 নম্বর দেওয়া রয়েছে, জনাব মেহেদী নিজের জমানো অর্থ এবং ব্যাংক থেকে ঋণ নিয়ে হাউজিং ব্যবসায় শুরু করতে চান। এক্ষেত্রে তিনি ব্যাংক ঋণের জন্য আবেদন করলেন। এটা হচ্ছে জনাব মেহেদী কোন ব্যাংক থেকে ঋণ গ্রহণ করতে পারবেন? এটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। ব্যাংক জনাব মেহেদীকে যেসব বিষয়ে পরামর্শ দিতে হবে এটা হচ্ছে 1, 2, 3 প্রকল্পের লাভজনকতা, প্রকল্পের পরিবর্তন ও পরিমার্জন, প্রকল্পের যথার্থতা। কোনো ব্যাংকের আইন অনুযায়ী প্রাইভেট ব্যাংক স্থাপন করা যায়। এটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের আইন অনুযায়ী প্রাইভেট ব্যাংক স্থাপন করা যায়। প্রাইভেট ব্যাংকের পরিচালকের সংখ্যা কত? 2 থেকে 13 জন। প্রাইভেট ব্যাংকের সর্বোচ্চ সংখ্যা কত? 13 জন। জনাব সালাম কেন্দ্রীয় ব্যাংকের আইন মেনে একটি প্রাইভেট ব্যাংক স্থাপন করতে চান। এর জন্য সর্বনিম্ন কতজন পরিচালক থাকতে হবে? 2 জন। সর্বোচ্চ সীমাহীন পরিচালকের সমন্বয়ে কোন ব্যাংক প্রতিষ্ঠিত হয়? পাবলিক ব্যাংক। জহিরুল ইসলাম একটি বাণিজ্যিক ব্যাংক প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিলেন। এর জন্য তাকে নিচের কোন ব্যাংকের অনুমোদন নিতে হবে? বাংলাদেশ ব্যাংকের। বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া কোনো ব্যাংক পরিচালিত হলে তা কীরূপ হবে? বেআইনি হবে। 75 নম্বর হচ্ছে প্রিম ব্যাংক একটি প্রাইভেট ব্যাংক। এই ব্যাংকে পরিচালকের সংখ্যা 1, 2, সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 13 জন। একটা উদ্যোগ দেওয়া রয়েছে। জনাব হাসান সাহেব একজন শিল্পপতি। তিনি ঢাকার অদূরে মাওয়ায় একটি প্রাইভেট ব্যাংক প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিলেন। জনাব হাসান সাহেব ব্যাংক প্রতিষ্ঠা করার জন্য কোন ব্যাংকের অনুমোদন নিতে হবে? এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের। জনাব হাসান সাহেবের প্রতিষ্ঠিত ব্যাংকে পরিচালক থাকবে 1, 3, সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 13 জন। ব্যাংকিং কী ধরনের ব্যবসা? এটা হচ্ছে ঝুঁকিবহুল ব্যবসা। ব্যাংকিং প্রতিষ্ঠানকে ঝুঁকি এড়ানোর জন্য কোনটি মেনে চলতে হয়? মৌলিক নীতি। ব্যাংকিং প্রতিষ্ঠানকে ঝুঁকি এড়ানোর জন্য সবচেয়ে বেশি মৌলিক নীতি মেনে নিতে হয়। কেন? এর কারণ হচ্ছে অন্যের অর্থ নিয়ে ব্যবসা করার কারণে। ঋণ গ্রহীতার আর্থিক সচ্ছলতা ও সততা বিচার করা ব্যাংকিং ব্যবসায়ের কোন নীতির অন্তর্ভুক্ত? এটা হচ্ছে নিরাপত্তা নীতির অন্তর্ভুক্ত। ব্যাংকে ঋণ প্রদানের সময় ঋণ গ্রহীতার আর্থিক সচ্ছলতা ও সততা বিচার করা এবং পর্যাপ্ত জামানত গ্রহণ করা উচিত কেন? এটা ঋণ হিসেবে প্রদত্ত অর্থের নিরাপত্তা নিশ্চিত করতে। ব্যাংক কর্তৃক আমানতকারীকে যে সুদ দেয় তাকে কি বলে? এটা হচ্ছে প্রদত্ত সুদ। ঋণ গ্রহীতার নিকট থেকে ব্যাংক যে সুদ পায় তার নাম কি? এটা হচ্ছে প্রাপ্ত সুদ। আমানতকারীর প্রয়োজন অনুসারে ব্যাংক তাদের আমানত ফেরত দিয়ে থাকে। এটি ব্যাংকের কোন নীতির অন্তর্ভুক্ত? এটা হচ্ছে তারল্যের নীতির অন্তর্ভুক্ত। সার্থক ব্যাংকিং ব্যবসায়ের জন্য কিসের প্রয়োজন? সঠিক তারল্য নীতির প্রয়োজন। মুনাফা বেশি হবে এ আশায় পি ব্যাংক লিমিটেড বেশি ঋণ সরবরাহ করে। এতে পি ব্যাংক তার আমানতকারীর অর্থ ফেরত দিতে পারে না এবং ঋণ আদায়েও ব্যর্থ হয়। এক্ষেত্রে পি ব্যাংক লিমিটেড কোন নীতি না মানায় আমানতকারীদের অর্থ ফেরত দিতে ব্যর্থ হয়েছে? এটা হচ্ছে তারল্যের নীতি। ব্যাংকিং কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কোনটির প্রয়োজন? আর্থিক সচ্ছলতার প্রয়োজন। আর্থিক সচ্ছলতার অভাবে ব্যাংক কি হতে পারে? আর্থিক সচ্ছলতার অভাবে ব্যাংক দেউলিয়া হতে পারে। প্রতিযোগিতামূলক বিশ্বের সাফল্য অর্জনের জন্য ব্যাংকের কোন নীতি অনুসরণ করা একান্ত প্রয়োজন? দক্ষতার নীতি। ব্যাংকের অন্যতম দায়িত্ব কোনটি? এটা হচ্ছে গ্রাহকদের বহুবিধ সেবা প্রদান করা। ব্যাংকের মক্কেলের আস্থা অর্জনের উপায় কোনটি? এটা হচ্ছে হিসাবের গোপনীয়তা রক্ষা করা। মিস্টার সৌরভের ইউনিভার্স ব্যাংকে একটি ব্যাংক হিসাব আছে যাতে তার বেতনের 15,000 টাকা জমা হয়। মিস্টার সৌরভের বন্ধু মিস্টার সিজান ব্যাংক থেকে জেনে নিয়ে মিস্টার সৌরভের নিকট 10,000 টাকা ধার চায়। এখানে ইউনিভার্স ব্যাংকটি কোন নীতি অনুসরণে ব্যর্থ হয়েছে? এটা হচ্ছে গোপনীয়তার নীতি। বিনিয়োগের শর্তসমূহে যে নীতি অনুসরণ করা হয় তাকে কি বলে? এটা হচ্ছে বিনিয়োগ নীতি। ব্যাংক ব্যবসার গুরুত্বপূর্ণ নীতি কোনটি? এটা হচ্ছে উন্নয়নের নীতি। ব্যাংক অধিক মুনাফা অর্জন করতে পারে কিসের মাধ্যমে? মিতব্যয়িতার নীতির মাধ্যমে। স্বল্প ব্যয়ে অধিক কাজ কোন নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ? মিতব্যয়িতার নীতি। দক্ষ ব্যাংক ব্যবসায়ের পূর্বশর্ত কী? এটি হচ্ছে ব্যাংকের উপর গ্রাহকের আস্থা।
ঢাকা ব্যাংক লিমিটেড একটি বাণিজ্যিক ব্যাংক। গ্রাহকের আস্থা অর্জন করতে ব্যাংকটি কোন নীতি অনুসরণ করবে? এটা হচ্ছে সততা ও বিশ্বস্ততার নীতি। 1 নম্বর হচ্ছে নিচের কোনটি বিনিয়োগের একটি মূল্যায়ন প্রক্রিয়া? এটা হচ্ছে মূলধন বাজেটিং। 2 নম্বর হচ্ছে পেব্যাক সময় নির্ণয় সূত্র কোনটি? বিনিয়োগ বাই বার্ষিক নগদ প্রবাহ। নগদ আন্তঃপ্রবাহ ও নেট মুনাফার ব্যবধানকে কী বলা হয়? এটা হচ্ছে মোট অবচয়। মূলধন বাজেটিংয়ের পদ্ধতিসমূহ নিচের কোনটির জন্য গুরুত্বপূর্ণ? প্রকল্প নির্বাচনের জন্য এটি গুরুত্বপূর্ণ। মূলধন বাজেটিং প্রক্রিয়ায় জড়িত ধাপ: বাট্টার হার নির্ধারণ। গড় মুনাফার হার নির্ণয়ের সূত্র কোনটি? এটা হচ্ছে গড় নেট মুনাফা বাই গড় বিনিয়োগ। মূলধন বাজেটিংয়ের পদ্ধতি কয়টি? 4টি। মূলধন বাজেটিং পদ্ধতি নির্বাচন করতে হয় 1-2 নগদ প্রবাহ প্রাক্কলনের পর, বাট্টা হার নির্ধারণের পর। এই দুইটার পর কিন্তু মূলধন বাজেটিং পদ্ধতি নির্বাচন করতে হয়। একটা উদ্দীপক রয়েছে, অরিন নিজস্ব অর্থায়নে আরোগ্য নিকেতন নামে একটি নার্সিং হোম প্রতিষ্ঠা করেন। প্রশ্ন হচ্ছে, অরিন মূলধন বাজেটিংয়ের কোন সিদ্ধান্ত নেবেন? 12 নম্বর হচ্ছে সঠিক উত্তর এক্স-রে মেশিন ক্রয়। এখন থেকে 13 নম্বর কি? 13 নম্বর হচ্ছে 13 নম্বর একটু পর দেখব। 15 নম্বর হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের সাফল্য কোন ধরনের সিদ্ধান্তের উপর নির্ভর করে? দীর্ঘমেয়াদী বিনিয়োগের উপর। ব্যবসা প্রতিষ্ঠানের সাফল্য ও টিকে থাকা নির্ভর করে কিসের উপর? এটা হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তের উপর। এখন আমরা দেখি, এখানে একটা উদ্দীপক দেওয়া রয়েছে, ডাক্তার শামীমা নিজস্ব অর্থায়নে একটি হাসপাতাল স্থাপন ও পরিচালনা করেন। মূলধন বাজেটিংয়ের সাহায্যে তিনি নিচের কোন সিদ্ধান্ত নেবেন? এটা হচ্ছে এক্স-রে মেশিন ক্রয় করবেন। আরেকটা উদ্দীপক দেওয়া রয়েছে, এখান থেকে 6-7 উত্তর করতে হবে। সীমান্ত কোম্পানির প্রধান নির্বাহী মিসেস বর্ণা একটি নতুন প্রকল্পে বিনিয়োগের লাভজনকতা নির্ণয়ের পূর্বে প্রায় 4 বছরের মুনাফার সাথে অবচয় যোগ না করেই মোট মুনাফাকে 4 দ্বারা ভাগ করেন, কিন্তু মোট বিনিয়োগকে 2 দ্বারা ভাগ করেন। মিসেস বর্নার অনুসৃত পদ্ধতি কোনটি? এটা হচ্ছে গড় মুনাফার হার। উদ্দীপকে নির্দেশিত পদ্ধতিটির সীমাবদ্ধতা হলো 1-2 অর্থের সময়মূল্য উপেক্ষিত, নগদ সকল নগদ প্রবাহ মূল্য সমান। এখন এখানে আরেকটা উদ্দীপক দেওয়া রয়েছে, বিহঙ্গ এন্টারপ্রাইজ একটি প্রকল্পে 1,50,000 টাকা বিনিয়োগ করে, যা থেকে আগামী 5 বছরের নগদ প্রবাহ পাওয়া যাবে যথাক্রমে 40,000 টাকা, 60,000 টাকা, 50,000, 40,000 এবং 65,000 টাকা। পেব্যাক সময় পদ্ধতিতে প্রকল্পটির মূলধন বাজেটিং করা হয়। প্রকল্পটির পেব্যাক সময় কত? এটা হচ্ছে 3 বছর। তোমাদের এই যে ফিনান্সে কিন্তু কয়েকটা অঙ্ক রয়েছে কিছু কিছু পার্টে, এই অঙ্কগুলো ভালো করে সলিউশন করতে হবে, তাহলে তোমাদের এমসিকিউ সহজ হয়ে যাবে। 14 নম্বর হচ্ছে প্রকল্পটির মূলধন বাজেটিং পদ্ধতি নির্বাচনের সীমাবদ্ধতা হলো 1-2-3 সবকটি বছরের নগদ প্রবাহ গণনা করা হয়নি, বিনিয়োগকৃত টাকার সময়মূল্য বিবেচিত হয়নি, লাভের কোনো নির্দিষ্ট হার নেই। 15 নম্বর আমরা একটু আগে দেখেছিলাম। 17 নম্বর হচ্ছে নিচের কোনটি ব্যবসা প্রতিষ্ঠানের স্থায়ী সম্পত্তি? এটা হচ্ছে দালান খুঁটা। নিচের কোনটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত? এটা সঠিক উত্তর হচ্ছে উৎপাদন পদ্ধতি আধুনিকায়ন, এটা হচ্ছে স্থায়ী সিদ্ধান্ত। 19 নম্বর হচ্ছে নিচের কোন ক্ষেত্রে একজন ব্যবসায়ী মূলধন বাজেটিংয়ের নীতিমালা অনুসরণ করবেন? এটা হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগের লাভজনকতা মূল্যায়নে। 20 নম্বর হচ্ছে কোনটি দীর্ঘমেয়াদী বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণের সহায়তা করে? এটি হচ্ছে অর্থায়নের নীতিমালা। 21 নম্বর নিচের কোনটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত নয়? কর্মচারীদের বেতন প্রদানের সিদ্ধান্ত। মূলধন বাজেটিং কোন ধরনের প্রক্রিয়া? এটি মূল্যায়ন প্রক্রিয়া। নিচের কোনটি অর্থায়নের মূল্যায়ন প্রক্রিয়া? মূলধন বাজেটিং। 24 নম্বর আয় ব্যয় প্রকলন শেষে এসব সিদ্ধান্তের কী নির্ণয় করতে হয়? নেট নগদ প্রবাহ নির্ণয় করতে হয়। নেট মুনাফা কীভাবে নির্ণয় করা হয়? বিক্রয় থেকে কর সহ সব খরচ বাদ দিয়ে। মুনাফার সাথে কোনটি যোগ করলে নগদ আন্তঃপ্রবাহ পাওয়া যায়? অবচয়। কোনো বিনিয়োগের আন্তঃপ্রবাহ বহিঃপ্রবাহ থেকে নিচে বেশি হলে নিচের
কোনটি হয়? এটি হচ্ছে বিনিয়োগটি লাভজনক ও গ্রহণযোগ্য বিবেচিত হয়। 28 নম্বর হচ্ছে বিনিয়োগ সিদ্ধান্তের আয় ব্যয় প্রকলন করে কি বিশ্লেষণ করা হয়? এটা হচ্ছে সম্ভাব্য লাভজনকতা। মূলধন বাজেটিং ব্যবসায় প্রতিষ্ঠানের কোন ধরনের সিদ্ধান্তের সাথে জড়িত? দীর্ঘমেয়াদী বিনিয়োগ। আকরাম হোসেন একজন বিনিয়োগকারী। তিনি বিভিন্ন প্রকল্প হতে লাভজনক প্রকল্পটি বাছাই করতে কোন প্রক্রিয়া সাহায্য নেবেন? এটি হচ্ছে মূলধন বাজেটিংয়ের প্রক্রিয়া। ব্যবসা প্রতিষ্ঠানের স্থায়ী সম্পত্তির ক্রয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কোনটি প্রয়োগ করা হয়? এটি সঠিক উত্তর হচ্ছে মূলধন বাজেটিং। ব্যবসা প্রতিষ্ঠানের জন্য জমি, দালানকুঠা, যন্ত্রপাতি ইত্যাদি ক্রয় করতে কোনটি প্রয়োজন? এটি হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত প্রয়োজন। দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত এটি হচ্ছে 1-2 স্থায়ী সম্পত্তি ক্রয়, নতুন পণ্য বাজারে ছাড়া, এই দুইটা হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত। রাসেল একজন গার্মেন্টস ব্যবসায়ী। তিনি তার ব্যবসাকে সম্প্রসারণ করতে চান। এখানে রাসেলের ব্যবসায়ের সম্প্রসারণ কার্যক্রমের অন্তর্ভুক্ত হলো 1-2 নতুন মেশিন স্থাপন এবং উৎপাদন পদ্ধতির আধুনিকায়ন। 35 নম্বর হচ্ছে মূলধন বাজেটিং প্রয়োগ করা হয় 1-3 দালানকোঠা ক্রয়ে এবং উৎপাদন পদ্ধতির আধুনিকায়নে। প্রকল্পের নগদ আন্তঃপ্রবাহ বহিঃপ্রবাহ থেকে বেশি হলে বিনিয়োগ সিদ্ধান্ত 1-3 লাভজনক হয় এবং গ্রহণযোগ্য হয়। জনাব আবদুল্লাহ একটি ব্যবসা প্রতিষ্ঠান শুরু করতে চাচ্ছেন। এর জন্য তাকে জমি, দালানকোঠা, কারখানা নির্মাণ, মেশিনারিজ ইত্যাদি ক্রয়ের সিদ্ধান্ত নিতে হচ্ছে। তার বন্ধু করিম সাহেব তাকে ক্রয় করার আগে মূলধন বাজেটিং প্রয়োগ করতে বললেন। 37 নম্বর প্রশ্ন হচ্ছে জনাব আবদুল্লাহ তার ব্যবসায়ের কোন ক্ষেত্রে মূলধন বাজেটিং প্রয়োগ করবেন? এটা হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে। জনাব আবদুল্লাহ জমি, দালানকোঠা, মেশিনারিজ ক্রয় ইত্যাদি সিদ্ধান্তে ভুল হলে এটা সঠিক উত্তর হচ্ছে 38 নম্বর 1-2-3 সংশোধনের সুযোগ সাধারণত থাকে না। কারবারের বড় অঙ্কের ক্ষতি হয়। কারবার লক্ষ্য অর্জনে ব্যর্থ হতে পারে। আরেকটা উদ্যোগ রয়েছে। জনাব শিশির একজন দর্জি দোকানদার। সে একটি মেশিন নিয়ে কাজ করে। এলাকার চাহিদা থাকায় সে আরও 2টি মেশিন ক্রয় করে দোকান সম্প্রসারণের কথা ভাবছে। প্রশ্ন হচ্ছে জনাব শিশিরের এই সিদ্ধান্ত কোন ধরনের সিদ্ধান্ত? এটি হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ। জনাব শিশির সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করতে পারলে কোনটি ঘটবে? ব্যবসায় সাফল্য ঘটবে। অর্থায়নের সাফল্যের চাবিকাঠি কোনটি? মূলধন বাজেটিং। মূলধন বাজেটিং বাস্তবসম্মত ও সঠিক হলে কোনটি হয়? কারবারের মূল লক্ষ্য অর্জিত হয়। মূলধন বাজেটিং ব্যর্থ হলে কোন দায়িত্ব কাকে নিতে হয়? মূলধন বাজেটিং ব্যর্থ হলে তার দায়িত্ব কাকে নিতে হয়? এটা হচ্ছে অর্থ ব্যবস্থাপককে। একটি প্রতিষ্ঠানের মূল লক্ষ্য কি? মুনাফা অর্জন। কোম্পানির নগদ প্রবাহ পাবার আশায় কী করে? এটা হচ্ছে উপার্জনকারী সম্পত্তিতে বিনিয়োগ করে। প্রতিষ্ঠানসমূহ বিভিন্ন প্রকল্পে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করে কেন? এটা হচ্ছে পর্যাপ্ত নগদ প্রবাহ আনয়নের জন্য। মুনাফা অর্জনে কোনটি ভূমিকা পালন করে? মূলধন বাজেটিং। কোন সিদ্ধান্তের উপর প্রতিষ্ঠানের মুনাফা অনেকাংশে নির্ভর করে? মূলধন বাজেটিং। ত্রুটিপূর্ণ বিনিয়োগ সিদ্ধান্তের কারণে কোনটি হয়? এটি হচ্ছে কারবার লোকসানের সম্মুখীন হয়। মূলধন বাজেটিং পদ্ধতি কোনটিতে বিশেষ ভূমিকা পালন করে? এটা হচ্ছে ব্যবসায় উত্তরোত্তর সমৃদ্ধি। স্থায়ী সম্পত্তি ক্রয়, সংযোগ, আধুনিকায়ন এবং প্রতিস্থাপনের জন্য কিসের প্রয়োজন হয়? বড় অঙ্কের তহবিল। স্থায়ী সম্পত্তি সম্পর্কিত সকল মূলধন বাজেটিং সিদ্ধান্তের জন্য কোনটি প্রয়োজন হয়? বড় অঙ্কের তহবিল। মূলধন বাজেটিং সিদ্ধান্তের ভুল হলে তা প্রতিষ্ঠানে কিরূপ প্রভাব ফেলে? প্রতিষ্ঠান বড় অঙ্কের ক্ষতির সম্মুখীন হয়। নিচের কোন সিদ্ধান্তটি গ্রহণের ক্ষেত্রে সাদেক সাহেব অধিক সতর্কতা অবলম্বন করতে হয়? দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তে। মূলধন বাজেটিংয়ের সাথে জড়িত অনুমানগুলো কিসের উপর নির্ভরশীল? ভবিষ্যতের উপর নির্ভরশীল। মূলধন বাজেটিং কী ধরনের সিদ্ধান্ত? ঝুঁকিযুক্ত সিদ্ধান্ত। আশিক চন্দ্র ব্যাংক ঋণ নিয়ে একটি কারখানা স্থাপনের পর জানতে পারেন উক্ত এলাকায় সরকার নতুন গ্যাস ও বিদ্যুৎ সংযোগ প্রদান বন্ধ করে রেখেছে। ফলে তার প্রকল্পটি অলাভজনক প্রতীয়মান হয়।
আশিক চন্দ্র ক্ষতির সম্মুখীন হয়েছেন কেন? এটা হচ্ছে ঘ নম্বর, মূলধন বাজেটিং সিদ্ধান্ত ভুল হওয়ার কারণে। একজন উদ্যোক্তা হিসেবে জনাব বিকাশ যে সিদ্ধান্তগুলো ব্যবসা পরিচালনা বিভিন্ন সময় গ্রহণ করে থাকেন সেগুলো হলো 1, 2, 3 নতুন পণ্য বাজারে ছাড়া, স্থায়ী সম্পত্তি প্রতিস্থাপন এবং উৎপাদন পদ্ধতির আধুনিকায়ন। মূলধন বাজেটিং অতি গুরুত্বপূর্ণ। এর কারণ হচ্ছে 1, 2, 3 বিনিয়োগের পর্যাপ্ত আয় নিশ্চিতকরণে, বড় অঙ্কের বিনিয়োগের কারণে, ঝুঁকি নিরূপণের কারণে। ব্যবসার উদ্দেশ্য সফল হয়, এটা সঠিক উত্তর হচ্ছে 1, 3 মূলধন বাজেটিং কৌশল বাস্তবসম্মত হলে এবং মূলধন বাজেটিং কৌশল সঠিকভাবে গৃহীত হলে। মূলধন বাজেটিংয়ের মাধ্যমে দীর্ঘমেয়াদী বিনিয়োগের 2, 3 ঝুঁকি নিরূপণ হয় এবং গ্রহণযোগ্যতা যাচাই হয়। মূলধন বাজেটিং সিদ্ধান্তের জন্য বড় অঙ্কের তহবিল প্রয়োজন। 1, 2 দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে, স্থায়ী সম্পত্তিতে বিনিয়োগের ক্ষেত্রে। একটা উদ্দীপক রয়েছে, জাকির হোসেনের একটি ছাতা প্রস্তুতকারক প্রতিষ্ঠান আছে। বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা করে তিনি প্রচুর পরিমাণ ছাতা প্রস্তুত করে রাখলেন, কিন্তু বর্ষাকালে পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ার তাকে বিপুল ক্ষতির সম্মুখীন হতে হলো। প্রশ্ন হচ্ছে, জাকির হোসেন কীভাবে ঝুঁকি প্রতিরোধ করতে পারেন? মূলধন বাজেটিংয়ের মাধ্যমে ঝুঁকি নিরূপণ করে। 64 নম্বর হচ্ছে, জাকির হোসেনের ব্যবসার উদ্দেশ্যে সফল হবে। এটা হচ্ছে 1, 2 মূলধন বাজেটিংয়ের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত নিলে, মূলধন বাজেটিং কৌশল বাস্তবসম্মত হলে। 65 নম্বর হচ্ছে, দীর্ঘমেয়াদী বিনিয়োগের সকল ক্ষেত্রে কোন কৌশল প্রয়োগ করা হয়? এটা হচ্ছে মূলধন বাজেটিং কৌশল প্রয়োগ করা হয়। নিচের কোনটি মূলধন বাজেটিংয়ের প্রয়োগের ক্ষেত্রে নয়? এটা হচ্ছে কাঁচামাল ক্রয়। কোনো কোম্পানি নতুন ব্যবসা শুরু করতে গেলে সর্বপ্রথম কোনটির প্রয়োজন হয়? স্থায়ী সম্পত্তির। 68 নম্বর হচ্ছে, নতুন ব্যবসা প্রতিষ্ঠানে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মূলধন বাজেটিং প্রয়োগ করা হয়। 68 নম্বর সঠিক উত্তর হচ্ছে ব্যবসায়ের স্থায়ী সম্পত্তি ক্রয়ে। রাফি একটি রেস্টুরেন্টের মালিক। তিনি ব্যবসা শুরুর সময় চেয়ার, টেবিল, রান্নার অন্যান্য সরঞ্জাম ইত্যাদি ক্রয় করেন। রেস্টুরেন্টের জন্য রাফির ক্রয়কৃত সরঞ্জামাদি কি বলা হয়? এটা হচ্ছে স্থায়ী সম্পত্তি। তার মানে তিনি রেস্টুরেন্টের জন্য যে সকল চেয়ার, টেবিল, রান্নার অন্যান্য সরঞ্জাম ক্রয় করেছেন এগুলো হচ্ছে স্থায়ী সম্পত্তি। সবুজ সাহেব একজন বন্ধুর সাথে মিলে একটি সার কারখানার প্রতিষ্ঠা করেছেন। উৎপাদন কার্য সুষ্ঠুভাবে পরিচালনার জন্য তারা নতুন একটি কারখানা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন। এই জন্য সবুজ সাহেবের কোন মূল্যায়ন প্রক্রিয়া ব্যবহার করা উচিত? মূলধন বাজেটিং। চলমান ব্যবসায় প্রতিষ্ঠানের ক্ষেত্রে ব্যবসার শুরুর পর কিসের প্রয়োজন হবে? এটা হচ্ছে উৎপাদন ক্ষমতা বাড়ানোর প্রয়োজন হবে। কোনটি নগদ প্রবাহ বৃদ্ধির সাথে জড়িত? ব্যবসায় সম্প্রসারণ। নিচের কোনটি ব্যবসায় সম্প্রসারণমূলক কাজ? এটা হচ্ছে উৎপাদন প্রক্রিয়া পরিবর্তনের পরিকল্পনা প্রণয়ন। মিনা জুস কোম্পানি তার আমের জুসের পাশাপাশি আঙ্গুরের জুস বাজারজাত করলে তার লাভজনক হবে কিনা তা মূল্যায়নের কোন পদ্ধতি ব্যবহার করবে? এটা হচ্ছে মূলধন বাজেটিং। চলমান পণ্যের পাশাপাশি নতুন পণ্য কেন বাজারে ছাড়া হয়? ব্যবসায় সম্প্রসারণের জন্য। সেলুন ব্যবসায়ী তার দোকানের পুরাতন সাজসজ্জা পরিবর্তন করে এসসি সেলুন প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কোন পদ্ধতি সাহায্য নেবেন? এটা হচ্ছে মূলধন বাজেটিং। স্থায়ী সম্পত্তি অকেজো বা নষ্ট হয়ে গেলে তা প্রতিস্থাপনের জন্য কীভাবে লাভজনকতা নির্ণয় করা হয়? এটা হচ্ছে মূলধন বাজেটিং প্রয়োগ করে। মূলধন বাজেটিং প্রয়োগ করে পুরাতন উৎপাদন পদ্ধতির সাথে নতুন পদ্ধতির তুলনা করে লাভজনকতা নির্ণয় করা হয় কখন? ব্যবসা প্রতিস্থাপন ও আধুনিকায়নে। মিস্টার খুরশেদ একটি গার্মেন্টস ফ্যাক্টরির কর্ণধার। তার ফ্যাক্টরিতে 2টি মেশিন অকেজো হয়ে পড়েছে। মিস্টার খুরশেদ অকেজো মেশিন প্রতিস্থাপনের অথবা নতুন মেশিন ক্রয়ের সিদ্ধান্ত নেওয়ার জন্য কোন প্রক্রিয়া ব্যবহার করবেন? 79 নম্বর হচ্ছে, তিনি মূলধন বাজেটিং ব্যবহার করবেন। ব্যবসা প্রতিষ্ঠান উৎপাদন পদ্ধতি প্রতিস্থাপন ও আধুনিকায়ন কারণ কোনটি? এটা হচ্ছে উৎপাদন খরচ কমানো এবং মুনাফা বৃদ্ধি। আকরাম হোসেন একটি কারখানার মালিক। তিনি নিচের কোন কাজটি উৎপাদনের ক্ষেত্রে মূলধন বাজেটিং পদ্ধতি প্রয়োগ করবেন না? এটি হচ্ছে কারখানা কাঁচামাল ক্রয়ে।
মূলধন বাজেটিংয়ের আওতাধীন 1, 2, 3 স্থায়ী সম্পত্তির প্রতিস্থাপন, পণ্যের বৈচিত্র্যায়ন এবং ব্যবসায় আধুনিকায়ন, এই তিনটেই হচ্ছে মূলধন বাজেটিংয়ের আওতাধীন। হুমায়ুন সাহেব তার উৎপাদনের ক্ষমতা বৃদ্ধি করবে, ব্যবসায় সম্প্রসারণ করতে চান। ব্যবসায় সম্প্রসারণ কাজে অন্তর্ভুক্ত হবে 1, 2 নতুন মেশিন স্থাপন এবং উৎপাদন পদ্ধতির আধুনিকায়ন। এখানে একটা উদ্যোগ দেওয়া রয়েছে। মানিক সাহেব গাজীপুরের একটি জুস ফ্যাক্টরি আছে, সেখানে কমলার জুস প্রস্তুত করা হয়। তিনি সিদ্ধান্ত নিলেন কমলার জুসের পাশাপাশি সেখানে নতুন করে চকলেট ও আঙ্গুরের জুস প্রস্তুত করে বাজারে আনবেন। প্রশ্ন হচ্ছে, মানিক সাহেব তার গৃহীত সিদ্ধান্তটির লাভজনকতা কীভাবে নির্ণয় করবেন? এটা হচ্ছে মূলধন বাজেটিং পদ্ধতি প্রয়োগ করে। মানিক সাহেবকে নতুন পণ্য বাজারে প্রচলনের ক্ষেত্রে যেসব সিদ্ধান্ত নিতে হবে তা হলো 1, 2, 3 সম্ভাব্য নগদ প্রবাহ, পণ্যের উৎপাদন খরচ এবং পণ্যের বাজার চাহিদা। 86 নম্বর হচ্ছে, দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তে মূলধন বাজেটিং প্রক্রিয়ার ধাপ কয়টি? এটি সঠিক উত্তর হচ্ছে 3টি। মূলধন বাজেটিং প্রক্রিয়ার প্রথম ধাপে কি করা হয়? এটি হচ্ছে বিক্রয় ও চলতি খরচ পূর্বানুমান করা হয়। নিচের কোনটির কারণে প্রতিষ্ঠানের নগদ বহিঃপ্রবাহ প্রকাশ ঘটে? এটা হচ্ছে মূলধনী ব্যয়ের কারণে প্রতিষ্ঠানের নগদ বহিঃপ্রকাশ ঘটে। নগদ প্রবাহ প্রকলনে চলতি খরচ, মূলধনী ব্যয় ও অন্যান্য খরচ পুনরনুমানের থেকে কী ঘটে? এটা হচ্ছে নগদ বহিঃপ্রকাশ ঘটে। প্রতিষ্ঠানের মূল ব্যয়ের মাধ্যমে কোনটি নির্ণয় করা হয়? নগদ বহিঃপ্রকাশ নির্ণয় করা হয়, নগদ বহিঃপ্রবাহ নির্ণয় করা হয়। প্রতি বছর মোট অর্জিত আয় থেকে কোনটি পাওয়া যায়? আন্তঃনগদ প্রবাহ। পণ্যের সফল ভবিষ্যৎ বিক্রয় মূল্য ও বিক্রয় হারের অনুমানের ভিত্তিতে কোনটি প্রস্তুত করা হয়? সঠিক নগদ প্রবাহ প্রাক্কলন। নিচের কোনটি চলতি খরচ? এটা হচ্ছে কর্মচারীদের বেতন। আনোয়ার সাহেব একটি মেশিন ক্রয় করেছিল 2 বছর আগে। এবছর তার মেশিন মেরামত ব্যয় 10,000 টাকা, মেশিন ক্রয় 1 লক্ষ টাকা এবং অবচয় বাবদ 30,000 টাকা ব্যয় হলো। এবছর কোম্পানির মেশিন বাবদ চলতি খরচ কত? 10,000 টাকা। নিচের কোনটি স্থায়ী খরচ? এটা হচ্ছে অফিস ভাড়া। রয়্যাল বাংলা লিমিটেড 2015 সালে তাদের অফিস ভাড়া বাবদ 40,000 টাকা, কর্মচারী বেতন 30,000 টাকা এবং কাঁচামাল ক্রয় বাবদ 10,000 টাকা ব্যয় করলো। তাদের স্থায়ী খরচ কত? তাদের স্থায়ী খরচ হচ্ছে 40,000 টাকা। এই যে অফিস ভাড়া, এটা হচ্ছে স্থায়ী খরচ 40,000 টাকা। তারপর প্রতিষ্ঠানের স্থায়ী খরচ ও চলতি খরচ অনুমানে ভুল হলে কোনটি হয়? এটা হচ্ছে মূলধন বাজেটিং সিদ্ধান্তের ভুল হয়। ভবিষ্যতে আগত নগদ প্রবাহের বর্তমান মূল্য নির্ণয় করতে হয় কীভাবে? এটা হচ্ছে মূলধন বাজেটিংয়ের মাধ্যমে। ভবিষ্যৎ বছরগুলোতে আগত নগদ প্রবাহের পরিমাণ সমান হলেও বর্তমান মূল্য সমান না হওয়ার কারণ কোনটি? এটা হচ্ছে অর্থের সময় মূল্য। নগদ প্রবাহ যত দেরিতে পাওয়া যায় সেটির মূল্য তত কম। এর যুক্তিযুক্ত কারণ কি? এটা সঠিক কারণ হচ্ছে অর্থের সময়মূল্যতার মূল্যের ভিন্নতা, অর্থের সময়মূল্যের ভিন্নতা। 101 নম্বর হচ্ছে, মূলধন বাজেটিং প্রক্রিয়ায় বাট্টা হার প্রয়োজন হয় কেন? এটা হচ্ছে ভবিষ্যতের নগদ প্রবাহকে বর্তমান মূল্যে রূপান্তর করতে। কোন প্রক্রিয়ায় ভবিষ্যতের নগদ প্রবাহকে বর্তমান মূল্যে রূপান্তর করা হয়? এটা হচ্ছে বাট্টাকরণ প্রক্রিয়ায়। ভবিষ্যৎ নগদ প্রবাহকে বর্তমান মূল্যে রূপান্তর করতে কোনটি প্রয়োজন? বাট্টা হার প্রয়োজন। প্রতিষ্ঠানের মূলধন খরচকে মূলধন বাজেটিং প্রক্রিয়ায় কী হিসেবে ব্যবহার করা হয়? বাট্টা হার হিসেবে ব্যবহার করা হয়। কখন বাট্টা হার নির্ধারণ করতে হয়? আয় ব্যয় প্রকলনের পূর্বে। মূলধন বাজেটিং প্রক্রিয়ার প্রয়োগের শেষ ধাপ কোনটি? এটা হচ্ছে মূলধন বাজেটিং পদ্ধতি নির্বাচন ও প্রয়োগ। মূলধন বাজেটিং পদ্ধতি নির্বাচন করতে হয় কখন? এটা হচ্ছে নগদ প্রবাহ প্রাক্কলন ও বাট্টা হার নির্ধারণের পর। অনিবমা চন্দ্র আর্থিক ব্যবস্থাপক হিসেবে মূলধন বাজেটিং প্রক্রিয়ার নগদ প্রবাহ প্রকলন এবং বাট্টা হার নির্ধারণের কাজ সম্পন্ন করেছেন। এখন তিনি কি করবেন? এটা হচ্ছে মূলধন বাজেটিং পদ্ধতি নির্বাচন করবেন। প্রথমে হচ্ছে নগদ অর্থ ও মুনাফার মধ্যে সম্পর্ক কীরূপ? এটা হচ্ছে বিপরীত।
ব্যবসায় প্রতিষ্ঠানের মূল লক্ষ্য কি? মুনাফা অর্জন। অর্থায়ন কী নিয়ে কাজ করে? তহবিল ব্যবস্থাপনা নিয়ে কাজ করে। বিশ্বব্যাংক কোন জাতীয় অর্থায়নের সাথে জড়িত? সরকারি অর্থায়নের সাথে জড়িত। কারবারি অর্থায়ন ব্যবস্থাপনা হলো 1.3 পর্যাপ্ত পরিমাণ অর্থ যোগান, অর্থ বন্টন সংক্রান্ত সিদ্ধান্ত। এখানে একটা উদ্দীপক রয়েছে, সিলভার লিমিটেড 10 কোটি টাকার শেয়ার বিক্রি করে। শেয়ারের মূল্য 200 টাকা হওয়ায় সব শ্রেণীর শেয়ার ক্রয় করতে পারবে। প্রশ্ন হচ্ছে, সিলভার লিমিটেড কোন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান? এটা পাবলিক কোম্পানি। সিলভার লিমিটেড কোম্পানির শেয়ার হোল্ডাররা পেতে পারে লভ্যাংশ। তারপর হচ্ছে এখানে আমরা চলে আসি 9 নম্বরে, পণ্য বাজারে প্রতিযোগিতার সৃষ্টি হয় কেন? এটা হচ্ছে ব্যবসায় বাণিজ্যের কার্যপরিধি বৃদ্ধি পাওয়ায়। কীভাবে উৎপাদন বা বিক্রয় খরচ ন্যূনতম রাখা সম্ভব হয়? অর্থের সদ্ব্যবহার করে। ব্যবসা প্রতিষ্ঠানসমূহ কীভাবে সর্বোত্তম প্রকল্পে তহবিল বিনিয়োগ করতে সক্ষম হয়? বাজারের বিভিন্ন তথ্য বিশ্লেষণের মাধ্যমে। কোনটি অর্থের প্রবাহকে সুচারুভাবে নিয়ন্ত্রণ করে? অর্থায়ন। অর্থায়নের নানাবিধ নীতি কী কাজে ব্যবহৃত হয়? অর্থের প্রবাহ নিয়ন্ত্রণ করতে। অর্থায়ন ব্যবস্থাপনা কীভাবে একজন ব্যবসায়ীকে সহায়তা করে স্বল্প পুঁজি বিনিয়োগের মাধ্যমে অধিক মুনাফা অর্জন করে। 15 নম্বরটা হচ্ছে, ব্যবসায়ের মূল চালিকা শক্তি কোনটি? এটা হচ্ছে অর্থায়ন। কোন খাতে কী পরিমাণ অর্থ বিনিয়োগ করে অধিক মুনাফা অর্জন করা যায় তার দিক নির্দেশনা দিয়ে থাকে কোনটি? অর্থায়ন। নজরুল সাহেব একজন নতুন ব্যবসায়ী, তাকে ব্যবসায়িক প্রয়োজনে মেশিনারি ও কাঁচামাল ক্রয় করতে হবে। এমতাবস্থায় নজরুল সাহেবের ব্যবসায়ের মালামাল প্রস্তুত ও কাঁচামাল ক্রয় করতে কিসের প্রয়োজন? তহবিলের প্রয়োজন। পরিকল্পনা মাফিক তহবিল সংগ্রহ করতে হয় কেন? এটা হচ্ছে উৎপাদন প্রক্রিয়া যাতে অব্যাহত থাকে। তহবিল সংগ্রহ ও ব্যবহার সংক্রান্ত প্রক্রিয়াকে কী বলে? এটা হচ্ছে অর্থায়ন। লিয়াকত হোসেন একটি দর্জির দোকান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। দোকানটি পরিচালনা করার জন্য তাকে মেশিন, সুতা, বোতাম, কাঁচি ইত্যাদি ক্রয় করতে হবে। এর জন্য তাকে প্রয়োজনীয় তহবিল সংগ্রহ করতে হবে কোন উৎস হতে? স্বল্প ও দীর্ঘমেয়াদী উৎস হতে। আরেকটা উদ্যোগ রয়েছে, মিস্টার রাশেদ একজন দর্জি দোকানের ব্যবসায়ী। দোকানের প্রয়োজনে তাকে সেলাই মেশিন, জুতা, বোতাম, কাঁচি ইত্যাদি ক্রয় করতে হয়। মিস্টার রাশেদ ব্যবসায়ী শুরুতে এসব সামগ্রী ক্রয়ের জন্য প্রয়োজনীয় তহবিল কোন উৎস থেকে নির্বাহ করবেন? এটা সঠিক উত্তর হচ্ছে নিজস্ব তহবিল থেকে। কোন কোন মাধ্যমে পরিবারে আয়ের সংস্থান হতে পারে? আত্ম উদ্যোগ, বাড়ি ভাড়া এবং চাকরি, এই তিনটার মাধ্যমে পরিবারে আয়ের সংস্থান হতে পারে। নিচের কোনটি পারিবারিক আয়ের অন্যতম উৎস? আত্ম উদ্যোগ। জাহিদ সাহেব চাকরি বাবদ প্রতি মাসে যে টাকা আয় করেন তা দিয়ে তার পরিবারের নিয়মিত খরচগুলো সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে পারেন। এবার তিনি বেতন পেয়ে বাসার জন্য পূর্ব পরিকল্পনা ছাড়াই একটি টেলিভিশন ক্রয় করেন। এখন প্রশ্ন হচ্ছে, তিনি অর্থায়নের ভুল প্রয়োগ করেছেন। তার মানে তিনি অর্থায়নের ভুল প্রয়োগ করেছেন। পারিবারিক ক্ষেত্রে অর্থায়ন প্রক্রিয়া প্রয়োগের কারণ কোনটি? এটা হচ্ছে পারিবারিক তহবিলের উৎস নির্ধারণ ও সুষ্ঠু ব্যবহার। বাসার জন্য নতুন টেলিভিশন ক্রয়ের অর্থায়নের উপযুক্ত উৎস কোনটি? দীর্ঘমেয়াদী ঋণ। সুহেল বিনোদনমূলক অনুষ্ঠান দেখার জন্য একটি টেলিভিশন কিনতে ইচ্ছুক, কিন্তু প্রতি মাসে তার নিয়মিত আয় থেকে টেলিভিশন কেনার অর্থ সরবরাহ করা অসম্ভব। এক্ষেত্রে সুহেল কীভাবে এ অর্থের ব্যবস্থা করতে পারে? ব্যাংক থেকে দীর্ঘমেয়াদী ঋণ নিয়ে। সামাজিক প্রতিষ্ঠানে মুনাফার উদ্দেশ্য থাকে না তা সত্ত্বেও প্রতিটি সামাজিক প্রতিষ্ঠানে তহবিল ব্যবস্থাপনার একটি পরিকল্পনা থাকে কেন? কারণ হচ্ছে প্রতিষ্ঠানটিকে টিকে থাকতে বহুবিধ কার্য সম্পাদন করতে। নিচের কোনটি মুনাফা অর্জনকারী প্রতিষ্ঠান? মুদি দোকান। দোকান ভাড়া, কর্মচারী বেতন, বিদ্যুৎ বিল ইত্যাদির ব্যয় নির্বাহের জন্য কোন ধরনের মূলধন ব্যবহার করা হয়? চলতি মূলধন। দোকান ভাড়া, কর্মচারী বেতন, বিদ্যুৎ বিল ইত্যাদি ব্যয় নির্বাহের জন্য কোন ধরনের মূলধন ব্যবহার করা হয়? এটা হচ্ছে চলতি মূলধন। ব্যবসার স্থায়ী খরচ কোনটি? 32 নম্বর হচ্ছে রেফ্রিজারেটর ক্রয়। ব্যবসায় স্থায়ী সম্পদ অর্জনের ক্ষেত্রে সবচেয়ে সুবিধাজনক অর্থায়ন উৎস কোনটি? এটা হচ্ছে দীর্ঘমেয়াদী ঋণ। দীর্ঘমেয়াদী ঋণের ঝুঁকি কম কেন?
দীর্ঘমেয়াদে অর্থ পরিশোধের সুবিধা রয়েছে বলে। দীর্ঘমেয়াদে অর্থ গ্রহণ করলে ঋণ পরিশোধের ঝুঁকি কীরূপ হয়? কম হয়। স্কয়ার ফার্মাসিউটিক্যালস, বাটা কোম্পানি, কোহিনুর কেমিক্যালস বড় পরিসরে কারবারি প্রতিষ্ঠান। এ ধরনের প্রতিষ্ঠানের তহবিল সংগ্রহের প্রধান উৎস কোনটি হতে পারে? শেয়ার বিক্রয়। নিচের কোনটি সঠিক? এটা হচ্ছে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের অর্থায়ন মুদি দোকান অপেক্ষা জটিল। একটি কোম্পানি মূলত কিসের মাধ্যমে প্রয়োজনীয় তহবিল সংগ্রহ করে? এটা হচ্ছে শেয়ার বিক্রির মাধ্যমে। কোম্পানি তার প্রয়োজনীয় মূলধন কীভাবে সংগ্রহ করে? শেয়ার বিক্রি করে। শেয়ার বাজারে শেয়ারের মূল্য বৃদ্ধিতে সহায়তা করে কোনটি? মুনাফার হার। দর্জি দোকানের কোন জিনিসটি স্থায়ী মূলধন? এটা হচ্ছে সেলাই মেশিন। নিচের কোন অর্থায়ন প্রক্রিয়াটি অন্যগুলো থেকে আলাদা? দর্জি দোকানের অর্থায়ন। বর্তমানকালে ব্যবসা বাণিজ্যের কার্যপরিধি বৃদ্ধি পাওয়ার কারণ? এটা হচ্ছে 1-2 সমাজ সভ্যতার ক্রমবিকাশ, বিজ্ঞান ও প্রযুক্তিগত উন্নয়ন। পণ্য বাজারে নানামুখী প্রতিযোগিতা সৃষ্টি হওয়ার কারণ? এটার কারণ হচ্ছে 44 নম্বর 1-2-3। তার মানে এখানে সঠিক উত্তর হচ্ছে সমাজ সভ্যতার ক্রমবিকাশ, বিজ্ঞান ও প্রযুক্তিগত উন্নয়ন, ব্যবসা বাণিজ্যের পরিধি বৃদ্ধি। অর্থায়ন যে সকল পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করে তা হলো 2-3 কী পরিমাণ তহবিল সংগ্রহ করা হবে, কোথায় কীভাবে বিনিয়োগ করা হবে এর উপর। অর্থায়নের তহবিল ব্যবস্থাপনার কাজের অন্তর্ভুক্ত 1-2-3 কোন উৎস হতে তহবিল সংগ্রহ করা হবে, কোন পণ্যের বিক্রয় মূল্য কত হবে, কোথায় কীভাবে বিনিয়োগ করতে হবে। এই তিনটা হচ্ছে অর্থায়নে তহবিল ব্যবস্থাপনার কাজের অন্তর্ভুক্ত। তহবিলের ব্যবহার হয় 1-2-3 মেশিনাদি ক্রয় করতে, কাঁচামাল ক্রয় করতে এবং শ্রমিকদের মজুরি প্রদান করতে। এই তিনটা ক্ষেত্রেই কিন্তু তহবিলের ব্যবহার হয়। সাধারণত প্রতিটি পরিবারে এক বা একাধিক আয়ের উৎস থাকে। উৎসগুলো হতে পারে 1-2 ব্যবসায় অথবা আত্ম উদ্যোগে। পরিবারে আয়ের সংস্থান হয় কিভাবে? 1-2-3 ব্যবসা করে, চাকরি করে অথবা আত্ম উদ্যোগের মাধ্যমে। পরিবারের নিত্য নৈমিত্তিক ব্যয়, এটা হচ্ছে 1-2 দৈনন্দিন বাজার খরচ এবং স্কুলের বেতন। অর্থায়নের প্রক্রিয়া হলো 1-2 তহবিলের উৎস নির্ধারণ এবং তহবিলের সুষ্ঠু ব্যবহার। 52 নম্বর হচ্ছে একটি মুদি দোকানের ক্ষেত্রে স্থায়ী খরচ হলো 1-2 দোকানের আয়তন বৃদ্ধি করা এবং রেফ্রিজারেটর ক্রয় করা। এই দুইটা হচ্ছে স্থায়ী খরচ। সুষ্ঠুভাবে পরিবার পরিচালনায় অর্থায়নের ধারণা সহায়তা করে 1-3 পরিকল্পনা অনুযায়ী তহবিলের উৎস নির্ধারণ করতে এবং তহবিলের ব্যবস্থাপনা করতে। সোনালী পাবলিক লিমিটেড কোম্পানি শেয়ারের মূল্য বৃদ্ধি করে তহবিল গঠন করতে চায়। কোম্পানিটির শেয়ারের মূল্য বৃদ্ধিতে সহায়তা করতে পারে 1-2-3 গ্রাহক সেবা, প্রতিষ্ঠানের সুনাম এবং মুনাফার হার। এখানে আরেকটা উদ্যোগ রয়েছে। জুনায়েদ একজন মুদি দোকানদার। সে সুষ্ঠুভাবে অর্থায়ন করে। মাঝে মধ্যে সে বিক্রয়লব্ধ আয় হতে বিনিয়োগের তহবিল সংস্থান করতে পারে না, তাই তাকে বিভিন্ন উৎস হতে তহবিল সংগ্রহ করতে হয়। আবার স্থায়ী সম্পদ অর্জনের জন্য তার বড় অঙ্কের অর্থের প্রয়োজন। জুনায়েদ বড় অঙ্কের অর্থের প্রয়োজন কীভাবে পূরণ করতে পারে? বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে। জুনায়েদের তহবিল সংস্থানের উৎস হতে পারে 1-2-3 বন্ধুবান্ধব, ধারে পণ্য ক্রয়, নিজস্ব তহবিল। 17 নম্বর হচ্ছে অর্থায়নের শ্রেণীবিভাগের মূল বিষয় কোনটি? কারবারি অর্থায়ন। পরিবারের অসংখ্য ব্যয়ের মধ্য থেকে আগে কোনটি করা প্রয়োজন? অধিক গুরুত্বপূর্ণ ব্যয়গুলো আগে পূরণ করা। তারপর 59 নম্বরটা হচ্ছে পরিবারের নিয়মিত ব্যয়সমূহ কীভাবে নির্ধারণ করা হয়? পরিবারের আয়ের সাথে সঙ্গতি রেখে। নিয়মিত আয়ের সাথে সঙ্গতি রেখে কোনটি নির্ধারণ করা হয়? নিয়মিত ব্যয়। সরকারের অর্থায়নের জন্য কোনটি থাকা দরকার? অর্থ ব্যবস্থাপনা। আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক, প্রাইস বন্ড, ট্রেজারি বিল ইত্যাদি কী? এগুলো হচ্ছে সরকারি অর্থায়নের উৎস। সরকারি অর্থায়নের উৎস কোনগুলো? প্রাইস বন্ড, ট্রেজারি বিল, গিফট ট্যাক্স, এগুলো হচ্ছে সরকারি অর্থায়নের উৎস। সরকারি অর্থায়নের প্রথম কোন কাজটি করা হয়? ব্যয়ের পরিমাণ নির্ণয় করা হয়। সরকারি অর্থায়নের মূল লক্ষ্য কী? সমাজ কল্যাণ।
কোন ধরনের অর্থায়নে আয় অপেক্ষা ব্যয় বেশি? সরকারি অর্থায়নে। বিসিআইসি এর অধীনে কোন ধরনের শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে? এটা হচ্ছে রাসায়নিক শিল্প। আইডিবি এর পূর্ণরূপ কোনটি? এটা হচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক। সরকারি ও বেসরকারি সহযোগিতার অর্থায়ন প্রকল্পকে কী বলে? পিপিপি। কোন ধরনের অর্থায়নে আমদানি ও রপ্তানি খাত বিচার বিশ্লেষণ করা হয়? আন্তর্জাতিক অর্থায়নে। আমদানি ও রপ্তানি খাতগুলো নিয়ে বিচার বিশ্লেষণ করা কোন ধরনের অর্থায়নের কাজ? এটা হচ্ছে ব্যবসায় অর্থায়ন। শফিক সাহেব বাণিজ্য মন্ত্রণালয়ের চাকরি করেন, তিনি নিচের কোন কাজটি করে থাকেন? এটা হচ্ছে আমদানি রপ্তানি খাতগুলো বিচার বিশ্লেষণ করেন। আমাদের দেশে প্রতি বছর বাণিজ্যিক ঘাটতি দেখা যায় কেন? রপ্তানি হতে আমদানি বেশি করায়। ৭৪ নম্বরটা হচ্ছে যমুনা সেতুর মতো কোনো বড় প্রকল্পের অর্থায়নে কোন উৎসটি সবচেয়ে উপযুক্ত? এটা হচ্ছে বৈদেশিক ঋণ। বাণিজ্যিক ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কোনটি? রেমিটেন্স। নিচের কোনটি অমুনাফাভোগী প্রতিষ্ঠান? এতিমখানা। অমুনাফাভোগী প্রতিষ্ঠানের মুনাফা অর্জনের উদ্দেশ্যে না থাকলেও অর্থায়নের প্রয়োগ করতে রয়েছে কেন? এটা হচ্ছে প্রতিষ্ঠান পরিচালনায় অর্থের সদ্ব্যবহার প্রয়োজনে। অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়ন করা হয় কীভাবে? বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অনুদান সংগ্রহ করে। অব্যবসায়ী প্রতিষ্ঠানে অর্থায়নের প্রয়োজন কেন? এটা হচ্ছে প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জনে নানাবিধ কার্য সম্পাদনে। অর্থায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরন কোথায় ব্যবহার করা হয়? ব্যবসায় প্রতিষ্ঠানে। মুনাফা অর্জনের ক্ষেত্রে লাভ ক্ষতির ঝুঁকি নিয়ে গঠিত সংগঠনকে কী বলে? এটা হচ্ছে ব্যবসায়িক প্রতিষ্ঠান। প্রতি প্রতিষ্ঠান তার তহবিল সংগ্রহ ও বিনিয়োগের জন্য যে অর্থের প্রক্রিয়া ব্যবহার করে তাকে কী বলে? এটা হচ্ছে ব্যবসায় অর্থায়ন। অর্থায়ন কোন ধরনের প্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ? এটা হচ্ছে সকল প্রতিষ্ঠানের জন্য। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় কারবার প্রতিষ্ঠান কোনটি? এটা হচ্ছে মালিকানা। ব্যবসায় লোকসান হলে ব্যক্তিগত সম্পত্তি হতে ক্ষতিপূরণ করা হয় কোন ব্যবসায়? এটা হচ্ছে এক মালিকানা। এক মালিকানা ব্যবসায়ের দায় দেনা কীভাবে শোধ করতে হয়? এটা হচ্ছে মালিকের ব্যক্তিগত সম্পত্তি দ্বারা। মালিকানা কারবারি প্রতিষ্ঠানের জনপ্রিয়তা লাভের কারণ কোনটি? এটা হচ্ছে মালিক একা সমস্ত মুনাফা ভোগ করে। অংশীদারি ব্যবসায়ের মূল লক্ষ্য কোনটি? এটা হচ্ছে নিজস্ব তহবিল বিনিয়োগ করে মুনাফা অর্জন। শেয়ার বিক্রির মাধ্যমে প্রয়োজনীয় অর্থায়ন সংগৃহীত তহবিল মানব কল্যাণে দান করা। ৮৮ নম্বরটা হচ্ছে অংশীদারি ব্যবসায়ের মূল উদ্দেশ্য কোনটি? এটা হচ্ছে নিজস্ব তহবিল বিনিয়োগ করে মুনাফা অর্জন। ৮৯ নম্বর হচ্ছে কোন ধরনের প্রতিষ্ঠানের জন্য সরকারি অনুমোদন নেওয়া বাধ্যতামূলক? এটা হচ্ছে যৌথ মূলধনী। কোন ধরনের ব্যবসায় প্রতিষ্ঠানে অর্থায়নের প্রক্রিয়া ভিন্ন হয়? যৌথ মূলধনী ব্যবসায়। কোন প্রতিষ্ঠানকে সরকারি অনুমোদন দেওয়ার আগে বিচার বিশ্লেষণ প্রয়োজন হয়? যৌথ মূলধনী। কোম্পানি বড় অঙ্কের কাঙ্ক্ষিত মূলধন কীভাবে সংগ্রহ করে? এটা হচ্ছে মূলধনকে ছোট অংশের শেয়ার হিসেবে বিক্রি করে। কোম্পানিসমূহ বড় অঙ্কের প্রয়োজনীয় মূলধন ছোট ছোট অঙ্কের শেয়ারে বিভক্ত করে কার নিকট বিক্রি করে? এটা হচ্ছে ক্ষুদ্র বিনিয়োগকারীর নিকট। যৌথ মূলধনী কোম্পানির ডিভেঞ্চার হোল্ডাররা আসলে কি? ঋণপত্রের মালিক। কোম্পানি বিনিয়োগকারীদের নিকট শেয়ার বিক্রি করে বিনিময়ে কি প্রদান করে? ডিভিডেন্ড প্রদান করে। কোম্পানিসমূহ ডিভেঞ্চার হোল্ডারদের নির্দিষ্ট হারে কি প্রদান করে? সুদ। কোন দেশে অর্থনৈতিক কর্মকাণ্ড কীভাবে আবর্তিত হয়? এটা হচ্ছে সে দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে কেন্দ্র করে। রূপালী ব্যাংক কোন ধরনের প্রতিষ্ঠান? এটা হচ্ছে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান। তারপর এখানে ৯৯ নম্বর হচ্ছে ন্যাশনাল ব্যাংক আমদানিকারীদের নিকট থেকে ক্ষুদ্র তহবিল গ্রহণ করে মেয়াদি জামানত সৃষ্টি করে। এক্ষেত্রে আমানতকারীকে ন্যাশনাল ব্যাংক কোনটি প্রদান করে? এটা হচ্ছে সুদ। ব্যাংকিং প্রতিষ্ঠানগুলো কীভাবে মুনাফা অর্জন করে? প্রদেয় সুদের হার অপেক্ষা অধিক হারে ঋণ দিয়ে। আকবর আলী প্রিমিয়ার সিমেন্টে ১০,০০০ টাকার শেয়ার ক্রয় করলেন। এখন প্রিমিয়ার সিমেন্ট কোম্পানির সাথে তার সম্পর্ক কীরূপ? একজন মালিক।
সরকারকে অর্থ ব্যয় করতে হয় 1, 2, 3 রাস্তাঘাট উন্নয়নে, সরকারি প্রতিষ্ঠানে এবং আইনশৃঙ্খলা ও প্রতিরক্ষায়। সরকারের ব্যয় নির্বাহের জন্য প্রয়োজনীয় আয়ের উৎস হল 1, 2, 3 আয়কর, আমদানি শুল্ক এবং ট্রেজারি বিল। সরকারি অর্থায়নের মূল লক্ষ্য সমাজ কল্যাণ, তাই এরূপ অর্থায়নে 1, 2, 3 আয় ব্যয় সমান হতে পারে, আয় অপেক্ষা ব্যয় বেশি হতে পারে, ব্যয় অপেক্ষা আয় বেশি হতে পারে। আন্তর্জাতিক অর্থায়নের জন্য বিচার বিশ্লেষণ করা হয় 1, 3 আমদানি খাত এবং রপ্তানি খাত।